ঢোল খঞ্জরির বাজনা ছাড়া পুজো হোক। হ্যাঁ, এটি মূলত সেই মিশনেরই পার্ট, যে এখানে হিন্দুদেরকে ভড়কে দেওয়া, হিন্দুদেরকে ভড়কে দেওয়ার একটা মিশন। এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে হিন্দুদেরকে শান্ত করা যাবে বাংলাদেশে, তাদেরকে বাড়তে দেওয়া যাবে না, বা তারা সাহস পাবে না প্রতিবাদ করার। তাছাড়া দেখুন, একটা দুটো হিন্দু ছেলে, তাদের বয়স কত, আপনি ছবি দেখেছেন। এই ধরনের একটা ছেলে, দুটো ছেলে চারজন মানুষকে খুন করে সেখানে তারা কি বলে, খাওয়া দাওয়া করে স্নান করে রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে চলে গেছে। এর চেয়ে হাস্যকর তদন্ত আর কি হতে পারে? একদম এর একদম। চেয়ে আমরা হাস্যকর তদন্ত তো হওয়ার আরেকটু সুযোগ নেই। আরেকটু যদি একটু দেখার চেষ্টা করি এই ঘটনাটা, আমরা বেশ কতগুলো বিষয় দিয়ে একটু দেখার চেষ্টা করছি, মানে তদন্ত যেভাবে এগোচ্ছে আমরা একটু সেই আঙ্গিক থেকে বোঝার চেষ্টা করছি। দেহ কোথায় উদ্ধার হয়েছে সেটাও কিন্তু তদন্তের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেহ উদ্ধারের স্থান নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কি কি প্রশ্ন রয়েছে আসুন এবার সেগুলো আপনাদেরকে দেখাই। দেখুন, পুলিশের দাবি হত্যাকাণ্ড শুরু হয়েছিল বাড়ির ছাদে, কিন্তু দেহগুলো কোথায় পাওয়া যায়? বাড়ির বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হবার কথা বলা হয়েছে। কিছু দেহ ঘরের ভেতর, কিছু সিঁড়ির কাছে পাওয়ার কথা সামনে এসেছে। তাহলে আসলে কোন জায়গায় হত্যাকাণ্ড ঘটেছিল? দেহের অবস্থান কি পুলিশের বলা ঘটনার ক্রমকে সমর্থন করে? রক্তের দাগ ও ফরেনসিক প্রমাণ কি বলছে? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনাদেরকে বলবো যেটা শহীদুল হাসান খোকন বাংলাদেশের সাংবাদিক তিনি যেটা বলছিলেন, যে শারীরিক লালসা মেটানোর একটা অভিযোগও কিন্তু এখান থেকে উঠে আসছে। আমরা পরের গ্রাফিক্সটা একটু দেখাই, সেখান থেকেও কিন্তু কতগুলো প্রশ্ন উঠে আসছে। দেখুন কি গ্রাফিক্স। এক মহিলা নিহতকে ঘিরে স্থানীয়দের কিছু প্রশ্ন উঠেছে। তার পোশাক এবং শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে এই ধরনের হিংসার অভিযোগ নিশ্চিত করার মতো প্রকাশ্যে প্রমাণ নেই। মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত দাবি করা যাবে না। ডিএনএ নমুনা সংগ্রহ এবং প্রমাণ সংরক্ষণ করা হয়েছিল কিনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাদা, আমরা এই জায়গাটা থেকে একটা প্রশ্ন একটু আপনার কাছে জানতে চাই। আপনি কিছুটা উত্থাপন করেছিলেন যে দুজন মানুষের পক্ষে কি চারজনকে এভাবে শেষ করা সম্ভব? আবার বলা হচ্ছে ছাদ থেকে শুরু হয়েছিল, ছাদ থেকে সিঁড়ির নিচে ঘরে। আবার বলা হচ্ছে যে শারীরিক লালসা মেটানো হয়েছিল। সত্যি কি এতগুলো করা সম্ভব, নাকি আরো কেউ ছিল যাদেরকে ঢাকা দেবার চেষ্টা হচ্ছে? দেখুন, আহ, আরো কেউ বলতে এই প্রশ্নের সঙ্গে আমি একমত নই। আরো কেউ মানে আমার কাছে মনে হয় না যে এই দুই যুবক হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কারণ দেখুন, এখানে একটা জিনিস আপনি তখন আমাকে থামিয়ে দিয়েছেন, যে রংপুর বলুন বলুন। অঞ্চলটা, এই মুহূর্তে আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য একটা সেন্সিটিভ জায়গায় পরিণত হয়েছে। এবং সম্প্রতি সময়ে ভারত বাংলাদেশ কূটনীতিতে বড় ধরনের একটা ঘাটতি দেখা গেছে, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে ঘটনাটি, যে কখনো ডেট হচ্ছে, কখনো তিনি আসবেন, কখনো আসবেন না। ঠিক সেই মুহূর্তে এইভাবে একটি সংখ্যালঘু পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া, যে আপনি বিচ্ছিন্ন ঘটনা ভাবলে চলবে না। এই ঘটনার সাথে নিশ্চয়ই এসব কূটনৈতিক সম্পর্কেরও যোগসূত্রতা আছে। যে আজকে দেখুন, একদম দাদা, একদম যেখানে দাদা, আমরা এই জায়গাটাতে এবার আলোচনায় আসবো। সরি দাদা, আপনাকে একটু থামাচ্ছি। আমরা এবার এই আলোচনাটাতেই আসবো যে ঠিক যখন তারেক রহমানকে ব্রিক সামিটে আমন্ত্রণ জানানো হলো তখনই রংপুরের এই ঘটনা। তাহলে কি একটা ইসলামী মেসেজ, ব্ল্যাকমেল? আসুন সেদিকে নজর রাখি। হ্যাঁ, দেখুন, তারেক রহমান এই মুহূর্তে ভারত সফর করতে চাইছেন না। কেন চাইছেন না? কারণ হচ্ছে, আহ তিনি তো আসলে ভারত বন্ধু প্রধানমন্ত্রী নন, বা ভারতের আহ সঙ্গে ভালো সম্পর্ক তার কখনোই ছিল না। তো তিনি চলছেন অন্য কোনো রাষ্ট্রের, অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে। তো আমি সেসব নিয়ে এখন সেই সব দেশের নাম আমার বলা উচিত নয়, কিন্তু ভারতে তার, তিনি আসুক, তার যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারা সেটা চান। তো যে কারণে ভারত না এলেও ওনার জন্য খুব মারাত্মক ব্যাপার। তো আজকে যদি রংপুরে যে ঘটনাটি ঘটেছে, এই টাইপের ঘটনা যদি ভারতবর্ষে, মানে বাংলাদেশে ঘটে, তাহলে ভারতবর্ষ সেটা নিয়ে উত্তেজনা হয়। আপনি জানেন যে ভারতবর্ষে একটা হিন্দুত্ববাদী সরকার রয়েছে। তো সেখানে হিন্দু হত্যাকাণ্ড নিয়ে তারা কথা বলবে, তাদের দলের সমর্থকরা কথা বলবে, সাধু সন্ন্যাসীরা কথা বলবে, এটাই তো স্বাভাবিক।
তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতে যদি এটা নিয়ে উত্তেজনা তৈরি করা যায়, তাহলে তারেক রহমানের আর কোনো হুম বাধা থাকলো না যে ভারতের এই হুম উত্তেজনার মধ্যে আমাকে সে দেশে যাওয়া উচিত হবে না। তারা অন্তত একটা কারণ তারা দেখাতে পারবে। যদিও এখন পর্যন্ত ভারতের জনগণ বা ভারত সরকার এই রংপুরের এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এখনো কোন রকম কোনো পদক্ষেপ বা বিবৃতি দেয়নি। তো তারপরেও যেটি আমি বলতে চাই যে দেখুন, একটা সামান্য ইস্যু নিয়ে ভারত সফর স্থগিত করেছেন তারেক রহমান। সেটি হচ্ছে যে ব্রিক্স এর প্রেসিডেন্ট এখন বাংলাদেশ, তো চেয়ারম্যান, তো সেই ব্রিক্স এর চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে। তখন তারা প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন যে ব্রিক্স এর চেয়ারম্যান হিসেবে তারেক রহমান ভারত সফর করবেন না, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করবেন। তো তা নিয়ে সমঝোতার জন্য ভারতের বাংলাদেশে নিযুক্ত যিনি হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি কিন্তু প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবার সঙ্গে দেখা করেছেন, এবং সে বিষয়েও একটা সলিউশন কিন্তু তৈরি হয়ে গেছিল। এবং কবে উনি আসবেন, কি আসবেন, তা নিয়ে একটা শিডিউল তৈরি হচ্ছিল। তার মধ্যে হঠাৎ করে আবার নতুন করে শুরু হলো যে উনি এই মুহূর্তে ভারত যাবেন না। কিন্তু কেন যাবেন না সেটি কিন্তু পরিষ্কার করা হলো না। সেখানে বলা হলো যে উনি ভারত যাবেন না এ কারণেই, মানে তাদের যৌক্তিকতা যে ভারতের সঙ্গে তাদের সমনা কি সমপতিক সমানুপাতিক হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। তো এরপরে আবার নতুন ইস্যু তৈরি করলেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড করলেন, প্রেস কনফারেন্স করলেন, যে কারণে ভারতের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে তিনি যেতে চান না। কিন্তু তারপরেও একটা সমঝোতার পথ খোঁজা হচ্ছিল, কারণ ওই প্রেস কনফারেন্সের পরে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ থেকে ভারতে বসে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। কিন্তু যখন আর কোনো অজুহাত পাচ্ছিল না, তখন কিন্তু এই রংপুর ইস্যুটাকে সামনে আনা হলো। এবং ধরুন এটি সত্যি কথা, এটি নতুন কথা নয় যে এই ধরনের ঘটনা বাংলাদেশে তো নতুন নয়, আর বিশেষ করে এই বিএনপি জামাত সরকারের আমলে নতুন নয়। আপনার জানা না থাকারই কথা, কারণ এটি 2004 সালের কথা, যে বাংলাদেশে একটি ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল। যে গ্রেনেড হামলাটি হয়েছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপরে। সেখানে হুম 21 জন আওয়ামী লীগ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং অল্পের জন্য শেখ হাসিনা বেঁচে গেছিল। তো তখন বিএনপি জামাতের ইসলামের সরকার, বেগম খালেদা জিয়া বাংলাদেশের হুম প্রধানমন্ত্রী ছিলেন। এই ঘটনাটিকে তিনি নাটক হিসেবে আখ্যায়িত করেছিলেন, বলেছেন যে শেখ হাসিনা নিজে তার পার্টস এর মধ্যে গ্রেনেড নিয়ে ওখানে যে ফুটিয়ে দিয়েছেন। হ্যাঁ, শুধু তাই নয়, ওখানে একজন জজ মিয়া সাজানো হয়েছিল, যে জজ মিয়ার নেতৃত্বে আপনার তাকে রাজসাক্ষী বানিয়ে এটিকে ভিন্ন খাতে হুম উপস্থাপন করা হয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছিল। এবং সেটি হয়েছিল মানে মূলত, কোথাও গিয়ে কি আওয়ামী লীগের সঙ্গে ভারতের কি ইকুয়েশন এখন সেইটা মাপার চেষ্টা করছেন তারেক রহমান? আমার কাছে অনেকটা তাই মনে হয় যে